তো এনিডেক্সের মূল কাজটা হচ্ছে আপনারা যখন এখান থেকে কোর্স করে বাইরে চলে যাবেন, যখন এলাকায় আর থাকবেন না, কোনো চাকরি করবেন, শ্বশুরবাড়ি যাবেন, কাজের জন্য বিভিন্ন জায়গায় যাবেন বা বাসা চেঞ্জ হতে পারে, তো অথবা নিজের বাড়িতেই থাকবেন, ওই সময় আপনার তো নিজের একটা কম্পিউটার হবে, হবে না? সবারই তো একটা কম্পিউটার হবে নাকি? না, সবারই চিন্তা ভাবনা আছে আমি জীবনেও কম্পিউটার কিনবো না। এই চিন্তা থাকলে শিখে কোনো লাভ হবে না। তাহলে কম্পিউটার থাকবে। তো এনিডেস্ক কী কাজ করবে? আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন কাজ করতে গিয়ে সমস্যায় পড়ব, পারবো না, আটকে যাব, হচ্ছে না, কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে, কাজ করতেছে না, আমি পারতেছি না। তো যখন আপনি পারবেন না তখন এনিডেস্কের মাধ্যমে আমরা স্ক্রিন শেয়ার করে একটা সাপোর্ট ক্লাস নিতে পারবো। অর্থাৎ আমি এনিডেস্কের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাবো, ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারপরে অ্যাকসেপ্ট করলে কি হয়? ফ্রেন্ড হয়ে যায়। ঠিক তেমনই এনিডেস্কের মাধ্যমে, এনিডেস্ক যদি আমি অন করি একটু, এইটাতে এটা অন করলে আমরা এখানে একটা ফোন নাম্বারের মতো একটা অ্যাড্রেস নাম্বার পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার আইডি নাম্বার। সো প্রত্যেকেই আমাদের এনএসএস অন করলে এই ধরনের নাম্বার পাবো। এই যে এখানে একটা অ্যাড্রেস বার আছে, এই অ্যাড্রেস বারে আমি সাপোজ মনে করি ওই যে শেষের যে কম্পিউটার আছে ওইটার একটা অ্যাড্রেস নাম্বার আমি যদি এখানে লিখি, সাপোজ এখানে লিখি, ওইটার নাম্বারটা এখানে সেভ করাই আছে। লেখার পরে আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে ওই কম্পিউটারে একটা রিকোয়েস্ট যাবে। ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্টের মতো একটা রিকোয়েস্ট যাবে, একটা পপ আপ মেনু আসবে, ওখানে আসবে অ্যাকসেপ্ট এবং ডিসলাইন। হ্যাঁ, এইটা দুইটা অপশন আসবে, একটা সবুজ বাটন থাকবে, একটা লাল বাটন। তো আমরা যদি এই সবুজ বাটন অ্যাক্সেস কী বলে অ্যাকসেপ্টে ক্লিক করি তাহলে কি হবে, আমি এখান থেকে ওই কম্পিউটারের অ্যাক্সেসটা পাবো। অর্থাৎ আমার কম্পিউটার ব্যবহার করে আমি আপনাদের কম্পিউটারের যে কোনো কাজ করে দিতে পারবো বা সমস্যার সমাধান করতে পারবো। বোঝা গেছে? তো এনিডেক্সটা এই কাজে ব্যবহার হয়। আর ক্লাসের জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে গুগল মিট। গুগল মিটটা অনেক জনপ্রিয় সফটওয়্যার বর্তমান সময়ে। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস যখন শুরু হলো ওই সময়ে তুমুল জনপ্রিয় ছিল হচ্ছে জুম। জুমের নাম তো আমরা সবাই জানি, জানি না? সবাই তো কম বেশি অনলাইন ক্লাস করছি। তো এই আগে জুমের মাধ্যমে বেশি ক্লাস হতো, যার ফলে ধীরে ধীরে জুম যখন জনপ্রিয়তা পেল তখন ফ্রিতে আর লম্বা ক্লাস জুমে করা যায় না, যেত না, বা এখনও যায় না। জুমে একটানা ফ্রিতে আমরা 40 মিনিট ক্লাস করতে পারি, তারপরে ক্লাসটা আউট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আবার নতুন করে ক্লাস চালু করতে হয়। তো গুগল মিটে যেটা হয়, গুগল মিটে একটানা 1 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ আরও 20 মিনিট বেশি, আরও 1 ঘন্টা আমরা হচ্ছে একটানা ক্লাস করতে পারি। এবং এখানে একসাথে মিটিং করা যায় এবং অনেক প্রায় হচ্ছে একসাথে কোথায়? আচ্ছা আচ্ছা, সম্ভবত কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট 10 মিনিট পর্যন্ত করা যায়, এর বেশি হয় না ফ্রিতে, এর বেশি আমাদের হচ্ছে অ্যাক্সেস নাই। তো যাই হোক, আমরা এই গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি এবং প্রত্যেকটা কম্পিউটারের সাথে এখানে কানেক্ট করি। এই কারণে এইভাবে ক্লাস করা হয়। আমাদের হচ্ছে এখানে প্রজেক্টর ব্যবস্থা নাই, যার ফলে আমাদেরকে স্ক্রিন শেয়ার করে ক্লাস করতে হচ্ছে। আচ্ছা, এই গুগল মিটের ব্যবহারটা আমাদের সবাই আমরা একটু শিখে নিব। ইউটিউবে সার্চ করব গুগল মিট কীভাবে ব্যবহার করা হয়, ওইখান থেকে আমরা শিখে নিব। ঠিক আছে, এখন মাইক্রোসফট ওয়ার্ডে আসি। আমরা আমাদের ক্লাস মডিউলের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের 3টা প্রোগ্রাম শেখার বিষয় আছে। 3টা প্রোগ্রামের একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমার স্ক্রিন কি দেখা যায়? আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এইটা আমরা ভালোভাবে শিখব। সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এইটা আরও ভালোভাবে শিখব। মাইক্রোসফট ওয়ার্ড যতটা ভালোভাবে শিখব তার থেকেও ভালোভাবে শিখব হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেলে তারাই গুরুত্ব দিব
যারা আমরা চাকরি করার স্বপ্ন দেখি, যাদের জব করার ইচ্ছা আছে, তারা মাইক্রোসফট এক্সেল খুবই ভালোভাবে শিখব। এরপরে আমরা শিখব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট শিখলে, মাইক্রোসফট এক্সেল আর হচ্ছে ওয়ার্ডটা শিখলে পরে পাওয়ার পয়েন্টটাও অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, এটা নতুন করে এখানে বেশি শ্রম দিতে হয় না, এখানে অল্প কিছু প্র্যাকটিস করলেই আমাদের পাওয়ার পয়েন্টও শেখা হয়ে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটাকে এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলা হয়। ওয়ার্ড প্রসেসিং মানে কি? মানে আমরা সহজ বাংলা ভাষায় যদি বলি, লেখালেখির সফটওয়্যার। এখানে লেটার লিখব, চিঠিপত্র, আবেদনপত্র, অ্যাপ্লিকেশনপত্র, ঠিক আছে, বা এই ধরনের যত যা কিছু আছে আমরা এখানে টাইপিং করব আর কি। তো এই জায়গায় টাইপিং করতে গেলে, ডকুমেন্ট তৈরি করতে গেলে আমাদেরকে অনেকভাবে আমাদের ডাটাগুলোকে ফরম্যাটিং করতে হয়। একটা বিষয় বলে রাখি, এই যে ডাটা জিনিসটা অনেক জায়গায় অনেক কাজে ইউজ হয়ে থাকে। যেমন আমরা আমাদের ফোনে যে ইন্টারনেটটা কিনি, মেগাবাইট বা জিবি যেটা কেনা হয়, এটাকেও বলা হয় ডাটা প্যাক, ঠিক আছে। আবার আমরা যখন আমাদের কম্পিউটারে আসতেছি, আমাদের কম্পিউটারের যে কোনো সম্পদকে আমরা ডাটা বলতে পারি, ঠিক আছে। কাকে? যে কোনো সম্পদকে বা অ্যাসেটকে। আমরা এখানে যদি কোনো কিছু লিখি, সাপোজ আমি এখানে লিখলাম জয় বাংলা, আমি লিখলাম, এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা হচ্ছে আমাদের ডাটা। কি এটা? এটা হচ্ছে ডাটা, এটা মনে রাখতে হবে। সো আমরা অনেকেই একটা বিষয়ের সাথে পরিচিত, অনেকে একটা শব্দের সাথে পরিচিত আছি। সেই শব্দটা হচ্ছে কি? ডাটা এন্ট্রি অপারেটর। এই নামটা কি আমরা আগে শুনছি? শুনি নাই? কোন যুগে হচ্ছে জন্ম? হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার। ডাটা এন্ট্রি অপারেটর, এই জিনিসটা আমাদের সবারকেই জানতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর কাকে বলে? আমাদের কম্পিউটার অপারেটর নিয়ে এক্স্যাক্টলি কিছু বিষয়ে জানাটা দরকার। কম্পিউটার অপারেটর যে পদবিটা আছে, হ্যাঁ, এটাকে বিভিন্নভাবে মানুষ ডাকে বিভিন্ন সময়, ঠিক আছে। যেমন একজনকে বাড়িতে ডাকে মায়া, বন্ধুর বান্ধবীরা ডাকে হচ্ছে মেয়ে, আবার আরেক জায়গায় ডাকে হচ্ছে মা। হ্যাঁ, মানে এই একই নামের অনেক ধরন, হয় না? সো আমরা আমাদের যেই সমস্ত আমরা কাজগুলো কম্পিউটার অপারেটর হিসেবে শিখি, এটা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে বিভিন্ন নামে পদবি হয়ে যায়। সো আমরা যদি ডেফিনেটলি একবারে কমপ্লিটভাবে একটা চিন্তা করি, যে যেই ব্যক্তি কম্পিউটার চালাতে পারে, কম্পিউটার অপারেট করতে পারে, ড্রাইভার, কম্পিউটারের যিনি ড্রাইভার, তাকেই বলা হয় কম্পিউটার অপারেটর, ঠিক আছে। যিনি গার্মেন্টসে সুইং মেশিন চালায়, সেলাই করতে পারে, উনি কি? সুইং অপারেটর, তাই না? যিনি কাটিং নিয়ে কাজ করেন, তিনি হচ্ছে কি? কাটিং অপারেটর। এই টাইপের অনেক পদবি আছে। তো কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে এখানে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন টেকনিক্যাল কাজের জন্য আলাদা আলাদা অপারেটর হন। আমি কিছু অপারেটর বা হচ্ছে পদবি লিখি, যেটার সাথে সবার পরিচিত হতে হবে এবং কাজের পরিধি সম্পর্কে আমাদের এখানে জ্ঞান লাভ হবে। তো আমরা প্রথমেই এখানে কম্পিউটার অপারেটর কি, কিছু না তো আবার ডাকাডাকি কেন? কম্পিউটার অপারেটর, আচ্ছা, এটাকে আর কি নামে ডাকা হয়? ডাটা এন্ট্রি অপারেটর। আর কি নামে ডাকা হয়?
আচ্ছা, এখানে আমি অল্প কিছু পদবি লিখলাম। এখানে আরও অনেক জায়গায় বিভিন্ন পদবি অনেকে তৈরি করে ফেলে। তো এই জায়গায় আমরা যে সমস্ত পদবি দেখতে পাচ্ছি, সত্যিকার অর্থে বলতে গেলে কি মেইন পদবি হচ্ছে এইটা, হ্যাঁ। বাট বিষয়ভিত্তিকভাবে এক এক জায়গায় এক এক কাজের জন্য এই অপারেটরগুলো আলাদা আলাদা জায়গায় প্রয়োজন পড়ে, আলাদা আলাদা কাজের জন্য এই জিনিসগুলোকে প্রয়োজন পড়ে আর কি। তো আমরা এখানে প্রথমত যদি দেখি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যেই পদবিটা আছে, এখানে কি কাজ করতে হয়। ডাটা এন্ট্রি অপারেটরের কাজ হচ্ছে দেখে দেখে ফর্ম ফিল আপ করা, সহজ কথা। যেমন আমরা যদি একটা হাসপাতালে যাই, সেখানে গেলে প্রথমে কি করতে হয়, রোগীকে ভর্তি করতে হয়, হয় না? তো ভর্তি করতে গেলে কি টাকা দিতে হয়। টাকা দিতে গেলে কি করা লাগে, রোগীর নাম, রোগীর বয়স, রোগীর ওজন, রোগীর ব্লাড গ্রুপ, ঠিকানা সব কিছু দেয়, দেয় না? তারপরে তো সিরিয়াল দেয় ভর্তি করায়। তো এই যে ভর্তি করানোর পরে আমাদের একটা রসিদ দেয় না, একটা রসিদ দেয়, তো ম্যামও দেয়। এই যে ম্যামোটা করা হইলো, এইটা যেই ব্যক্তি করলো উনি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে? মানে উনি এটা কি দেখে করলো, উনি শুনে শুনে করলো, না হলে এনআইডি কার্ড দেখে করলো, তাই না? এখানে কি মুখস্থ করার কোনো ব্যাপার আছে? কোনো মুখস্থ করার ব্যাপার নাই। অর্থাৎ দেখে দেখে বা শুনে শুনে টাইপ করা, ফর্ম ফিল আপ করা, এটাকেই বলা হয় ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে? এই ডাটা এন্ট্রিটা হতে পারে ওয়ার্ডে, হতে পারে এক্সেলে, হতে পারে ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইট বা টুলসে, এটা যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যারা সরকারি চাকরি করতে চায় 11 থেকে 20তম গ্রেডের মধ্যে অসংখ্য পরিমাণ জব সার্কুলার হয় প্রতিনিয়ত, প্রত্যেকটা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে। এই পদবিতে প্রচুর জনবল নিয়োগ হয়। কেন হয়? কারণ এখানে যিনি কাজ করেন ইনি শুধুমাত্র কম্পিউটার অপারেটর না। কম্পিউটার অপারেটর তার কাজটা কমই লাগে, মেইনলি তিনি হচ্ছেন অফিস সহকারী, ঠিক আছে? একজন অফিস সহকারীর কাজ কি, আমরা যদি একটু চিন্তা করি, আমাদের স্কুলের কেরানি, কেরানি চিনি আমরা। তিনি কিন্তু প্রতিনিয়ত মানে যখন অফিসে আসেন এবং যখন অফিস থেকে বের হন, এই মাঝখানের সময়টাতে ওনার ওনার কাজই হচ্ছে দুনিয়ার ডকুমেন্ট হচ্ছে সংরক্ষণ করা, লেখালেখি করা, বের করা, আরেক জায়গায় দেওয়া, আরেক জায়গা থেকে নিয়ে আসা, সাইন নেওয়া, সাইন আবার ওই সাইন নিয়ে আবার ওই ডকুমেন্টটাকে ট্রান্সফার করা। অর্থাৎ বিভিন্ন ফাইলকে বারবার প্রিন্ট আউট করা, আবার প্রিন্ট করে সেটাকে আবার নতুন করে সংরক্ষণ করা, এই কাজগুলো একজন অফিস সহকারীকে করতে হয়, ঠিক আছে? তো এই কারণে মেইনলি ইনি অফিস সহকারী হিসেবে কাজ করে। বাট অফিস সহকারী হিসেবে কাজ করতে গেলে কম্পিউটারের জ্ঞানটা জানাটা দরকার, জরুরি। এই কারণে কম্পিউটার অপারেটরটার প্রয়োজন পড়ে। আর আমরা কিছু কিছু পদবি দেখব শুধু অফিস সহকারী থাকে, ঠিক আছে? ওইটাকে আমরা বলতে পারি শুধু পিওনের কাজ। কিসের কাজ? পিওনের কাজ। ওইটার কাজ আবার আলাদা, ওখানে ওনার কম্পিউটার রিলেটেড কোনো কাজ নাই। ওনার কাজ হচ্ছে এই রুম থেকে ওই রুমে একটা কাগজ নিয়ে যাওয়া, কাউকে ডাকতে গেলে তাকে ডেকে নিয়ে আসা, কোনো গেস্ট আসলে তার চায়ের ব্যবস্থা করা, ঠিক আছে, আপ্যায়নের ব্যবস্থা করা, এরপরে কোথাও যেতে গেলে গাড়িটা রেডি করা, এই ধরনের কাজগুলো হচ্ছে অফিস সহকারী বা পিওনের কাজ। মনে থাকবে? নেক্সটে আমরা আসি হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। ওনার কাজ কি? খুব জরুরি একটা সেবা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটার আরেকটা পদবি আছে, আমরা যদি বলি অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট হতে গেলে একটু শিক্ষিত হতে হবে, ঠিক আছে? মানে উচ্চ শিক্ষিত হতে হবে আর কি, অন্ততপক্ষে স্নাতক কমপ্লিট থাকতে হবে, অনার্স কমপ্লিট হতে হবে। সো আমরা যদি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদবিতে আসি, যারা মাইক্রোসফট এক্সেল ভালো পারে, এই পদবিটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? কারণ আমরা যখনই হিসাব করব, হিসাবটা করতে হবে মাইক্রোসফট এক্সেলে। কোথায় করতে হবে? মাইক্রোসফট এক্সেলে করতে হবে। তাহলে এক্সেল যারা জানে তাদের জন্য এই পদবিটা, এইটা কোনো সাধারণ কম্পিউটার অপারেটরের জন্য নয়। এবং এই পরীক্ষার জন্য যখন আমরা পরীক্ষা দিতে যাই, তখন এক্সেলের যে এক্সেল রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এই পরীক্ষাতে আসে, দক্ষতা রিলেটেড প্রশ্নগুলোতে। সো ওই জায়গায় এক্সেল রিলেটেড যে প্রশ্নটা আসে, একটা বা দুইটা আসতে পারে, ওইটাতে যদি আমরা পাস না করি, এখানে এই পদবিতে টেকা যায় না।
সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদবি এবং অনেক সম্মানজনক একটা পদবি। হ্যাঁ, এই ব্যক্তির একটা ভাবই আলাদা থাকে, উনি অন্য আবার কোনো কাজ কাম করে না। হ্যাঁ, শুধু হিসাব, মানে এটা হচ্ছে টাকা দাও টাকা নাও এই টাইপের। আচ্ছা, অ্যাকাউন্টেন্টের কাজ কি আমরা সবাই জানি। অ্যাকাউন্টেন্টের কাজ কি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে অ্যাকাউন্টেন্ট থাকে বা ক্যাশিয়ার আমরা বলতে পারি অর্থনৈতিক লেনদেনের জন্য। একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্য যদি কথা বলি, সেখানে আমরা যার কাছ থেকে বেতন নিচ্ছি তিনি কে? অ্যাকাউন্টেন্ট। প্রকৃতপক্ষে মালিকপক্ষ বেতন দিচ্ছেন কার মাধ্যমে? অ্যাকাউন্টেন্টের মাধ্যমে। যত হিসাব নিকাশ হচ্ছে, প্রতি বছর আমরা কত টাকার প্রোডাক্ট কিনতেছি, কাঁচামাল কত টাকার কিনলাম, কত টাকার প্রোডাকশন হলো, কত টাকা মার্কেটে সেল হলো, কত টাকার ড্যামেজ হলো, কত টাকা লস করলাম, কত টাকা লাভ করলাম, কত টাকা কর্মীদেরকে বেতন দিলাম, কত টাকা আমরা নষ্ট করলাম, এই সব কিছুর হিসাব আছে অ্যাকাউন্টেন্টের কাছে। উনি এই সমস্ত কিছু আর্থিক ব্যাপারগুলো মেনটেন করেন। এরপরে আসি কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক অপারেটর। বিভিন্ন দপ্তর আছে, যেই দপ্তরগুলোতে প্রচুর দ্রুত টাইপিং করতে হয়, খুবই দ্রুত, খুবই বেশি টাইপিং করতে হয়। যেমন আমরা যদি বলি নির্বাচন কমিশন অফিস, আমরা যেখানে ভোটার আইডি কার্ড তৈরি করি, ভোটার আইডি কার্ড কারো আছে আপনাদের এখানে? এই যে যেখানে ভোটার আইডি কার্ড তৈরি করতে যাই, দেখব ওইখানে 3-4 জন কম্পিউটার অপারেটর থাকে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে। কারণ এখানে মাঝে মধ্যে অনেক বেশি কাজের হিড়িক থাকে, মাঝে মধ্যে আবার একেবারে ফ্রি। তো বিশেষ করে সরকার যখন এখানে সার্কুলার করে দেয় যে ভোটার হতে হবে, অমুক বয়স থেকে তমুক বয়সের মধ্যে ভোটার আবেদন করতে হবে, তখন এদের প্রতি চাপটা অনেক বেশি পড়ে। এছাড়াও অন্যান্য আরও প্রাতিষ্ঠানিক কাজ থাকে। তো যারা দ্রুত টাইপিং করতে পারে তাদের জন্য এই কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক অপারেটর, হ্যাঁ, এই পোস্টটা জনপ্রিয়। এবং এইটাও কিন্তু এই যে পদবিটা, এই পদবিটাও কিন্তু অনেক বেশি সার্কুলার হয়। বাংলাদেশ সরকারের যতগুলো অধিদপ্তর আছে, প্রত্যেকটা অধিদপ্তর থেকেই প্রত্যেক বছরে বিপুল পরিমাণ জনবল নিয়োগ হয়। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের মধ্যে এই পদবিটা পড়ে, সম্ভবত 16তম গ্রেডের চাকরি এটা। এখানে এটার বেতন শুরু হয় আমাদের 9,300 টাকা থেকে শুরু হয়ে 22,000 কত টাকা যেন, বা কম বেশি একটু হতে পারে এটার বেতন। তারপরে আসি ষাটলিপিকার। ষাটলিপিকারের জায়গাটা একটু ভিন্ন। ষাটলিপিকার এই সমস্ত পদবীর কাজগুলো কার্যক্রমগুলো আমরা সাধারণত দেখতে পাই বিভিন্ন আদালতে, অর্থাৎ আইন রিলেটেড যেই সমস্ত অধিদপ্তর আছে সেই সমস্ত জায়গায় মামলা মোকদ্দমা রিলেটেড যেই কার্যক্রমগুলো হয়, এখানে ষাটলিপিকার প্রয়োজন পড়ে। ষাটলিপিকারকে একটু জ্ঞানবান হতে হয়, জ্ঞানী হতে হয়। ভূমি মন্ত্রণালয়ের অনেক পোস্ট আছে, ওইখানে ষাটলিপিকার প্রয়োজন পড়ে, ঠিক আছে। এখানে বাড়তি জ্ঞানের দরকার কেন? ভাষাগত জ্ঞানের একটা প্রয়োজনীয়তা আছে। আমরা যেমন অনেকেই দেখব যে আঞ্চলিকতার টান আছে না? অনেক বয়স হয়ে গেছে, পড়াশোনা করছি, উচ্চশিক্ষিত হলাম, কিন্তু আমার আঞ্চলিক ভাষাটা এখনও ছাড়তে পারি নাই। হ্যাঁ, এখনও আমরা কাউকে দেখলে বলি ক্যাঙ্কা আসিস, হ্যাঁ, ভাত খালু, এই টাইপের কথা বলি না। এই আঞ্চলিকতা পরিহার করে এক্স্যাক্টলি যারা সুন্দর ভাষায় লিখতে পারে, শুদ্ধ শব্দচয়নে লিখতে পারে, তাদের জন্য ষাটলিপিকার পদবিটা। এরপরে টাইপিস্ট, এটা সাধারণ একটা পদবি। যারা টাইপিং করতে পারে দ্রুত, তাদেরকেই এই টাইপিস্ট পদবিতে এক্স্যাক্টলি জয়েন করানো হয়। তো এই ছিল আমাদের কিছু পদবি রিলেটেড পরিচিতি। আশা করি পরবর্তীতে এটা আমাদের যে কোনো চাকরির অ্যাপ্লাইয়ে সহযোগিতা বা ভূমিকা রাখবে, ঠিক আছে। এখন আমরা আমাদের কাজের ব্যাপারে আসি। আমি এই কটা জিনিস কপি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, হয়তো অনেকের মনে থাকতে পারে। আচ্ছা, আর একটা বিজ্ঞপ্তি দেই, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এখন করা হচ্ছে, অ্যাপ্লাই করা যাচ্ছে। হ্যাঁ, তো যারা প্রাইমারি শিক্ষক হতে চায়, হ্যাঁ, ন্যূনতম এইচএসসি পাস যারা আছে, তারা এই প্রাইমারি স্কুলের এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। হয়তো বা চাকরি হয়েও যেতে পারে যদি মুক্তিযোদ্ধা ভাতা থাকে কারো, মানে কোটা যদি থাকে, হ্যাঁ, পোষ্য কোটা থাকে, নারী কোটা থাকে, মেয়েদের জন্য অফুরন্ত সুযোগ, ঠিক আছে। মেয়েদের জন্য অফুরন্ত সুযোগ। এই ঘোড়াঘাটে আমরা খেয়াল করে দেখছি যে একজন
খুব ক্লোজ এক পরিচিত ভাই নাম্বার পাইছে ৭৩। কত নাম্বার? ১০০-তে পাইছে ৭৩। হ্যাঁ, ওই ব্যক্তি চাকরি পায় নাই। আরেক পরিচিত দেখলাম, আমাদের আরেক পরিচিত এক আপু, উনি হচ্ছে নাম্বার পাইছে ৪৩-৪০ এই টাইপের, বাট উনি কোটায়, পোষ্য কোটায় চাকরিটা পেয়ে গেছে। ভাবা যায়? তো নারীদের জন্য আসলে অনেক সুযোগ আছে, কিন্তু এগুলো কাজে লাগাতে হবে। ঠিক আছে? আপনারা, হ্যাঁ, পোষ্য কোটা বাসায় যেয়ে গুগলে সার্চ করবো পোষ্য কোটা কি, তাহলে পেয়ে যাব। ঠিক আছে? পোষ্য কোটা বুঝাইতে গেলে আলাদা কোর্স ফি দিতে হবে, যদি রাজি থাকো তাইলে এটা আলোচনা করা যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসের বিষয়ে আসি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গত ক্লাস, আমাদের যে একটা নতুন ক্লাস হয়েছে গত পরশু দিনে, তো অনেকে অনুপস্থিত ছিল। ওই ক্লাসটার রেকর্ড আমরা গ্রুপে দিয়ে দিছি। সবাই কি দেখছি ওইটা? তুমি তো ক্লাসই করছো, তুমি আর কি দেখবা? আচ্ছা, দেখো ভালো। তো আমরা টেবিল নিয়ে, ছক তৈরি নিয়ে একটা ক্লাস রেকর্ড দিছি। এই রেকর্ডটা সবাইকে দেখতে হবে। তারপর আমি গত ক্লাসের ওভারভিউ দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তো আমাদের আজকের ক্লাসে টেবিল শেখানো হবে। আমরা গত ক্লাসেই টেবিল পূর্ণাঙ্গভাবে শেখানোর কথা ছিল, কিন্তু সম্পূর্ণ করতে পারিনি। টেবিল মূলত কয়েক ধরনের হয়ে থাকে। টেবিল বলতে ছক, সহজ কথায়। আমরা গত ক্লাসের একটা ওভারভিউ দিই, এখান থেকে একটু সার্চ করি। পোষ্য কোটা নিয়ে এত মাথা ব্যথা কেন? পোষ্য কোটা হচ্ছে যাকে পোষা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে পোষ্য কোটা। আচ্ছা, আমরা এখানে আমাদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে? কি লেখা আছে এখানে? জোরে জোরে পড়ি, যারা যারা দেখতে পাচ্ছি। সব না, এই যে এই 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 হেডিংটা পড়ো। আচ্ছা, পেছন থেকে দেখা যায়? আচ্ছা, তাহলে আমরা এখানে যে ছকটা দেখতে পাচ্ছি, এই ছকটা আমাদের গত ক্লাসে করানো হয়েছে। ওই রেকর্ডটা আমরা সবাই তো দেখবই। তারপরে আমি এই ছকটা কিভাবে নিতে হয় এটার একটা ওভারভিউ দিচ্ছি। তো ছকের মূলত দুইটা জিনিস থাকে, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। ঠিক আছে? কলাম কোনগুলো? ডান থেকে বাম দিকে যে কটা ঘর, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা ঘর আমরা গুনলাম, এই 8টা হচ্ছে কলাম। আর উপর থেকে নিচ দিকে 1 2, এই যে দুইটা গুনলাম, এই দুইটা হচ্ছে রো। তো আমরা এই ছকটা তৈরি করতে গেলে আমার কলাম এবং রো নিতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কলাম এবং রো নেওয়ার জন্য ব্যবহার করব ইনসার্ট মেনু। ঠিক আছে? আমরা ইনসার্টে আসি। ইনসার্ট থেকে এখানে টেবিল নামের একটা অপশন আছে, এই টেবিলটা ইউজ করতে হবে। টেবিলে যাই, টেবিল থেকে ইনসার্ট টেবিল নামের যে অপশনটা, এটাকে ব্যবহার করব। আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ছক তৈরি করতে পারবো। আমার যে কটা লাগবে, আমি যদি এখান থেকে যে কটা ঘর সিলেক্ট করব, এখানে সেই কটা ঘর আসবে। তা আমি এখান থেকে ইনসার্ট টেবিলে যাই। ইনসার্ট টেবিল থেকে নাম্বার অফ কলাম আমি সিলেক্ট করব। আর কলাম কয়টা ছিল? আর রো কয়টা? দুইটা। আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। সো আমি দেখতে পাচ্ছি আমার এখানে ওই ছকটা আসছে। এখন এই ছকের ভেতরে কিছু ছোট বড় ঘর আছে, যেমন এইটা একটু ছোট, এটা একটু বড়, এটা আরও একটু ছোট। এই ছোট বড় আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে আগে লেখা লিখে নিতে পারি। সাপোজ আমি এখানে লিখি, ক্লাস কি মোবাইলের ভেতরে হচ্ছে? আব্বু? আপু? কোন আপু? কবে? কবে? কেন? ও, ভাবলাম চাকরি বাকরি হইল নাকি।
কে বলে চাকরি দিবে? কোম্পানি চাকরি দিবে। আচ্ছা, আমি এখানে কিছু লেখা নিলাম এবং এই লেখাগুলোকে আমি কপি করব। লেখা কপি করার নিয়মটা সবাইকে জানতে হবে। কন্ট্রোল সি প্রেস করলে কপি হয়। প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, মাউস দিয়ে ধরে এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত যদি আসি, লেখা সিলেক্ট হইল, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখন যদি আমি এই ঘরে ক্লিক করে কন্ট্রোল ভি দেই, তাহলে এই লেখাগুলো পেস্ট হবে। ঠিক আছে? এখন আমি আমার ঘরগুলোকে যদি ছোট বড় করতে চাই, খুব সহজে করতে পারবো। আমার এখানে যে দাগটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দাগকে কিন্তু সরানো যায়। এই দাগে যদি ক্লিক করে আমি এটাকে টানি, এটা যে কোনো দিকে আমি কম বেশি করতে পারবো। ঠিক আছে? আমি এটাকে একটু এদিকে নিলাম, একটু এইদিকে, এইটা তারিখটাকে ছোট করি, জাবেদা পৃষ্ঠা ছোট করে দিই। তাহলে আমার ছক কি হয়েছে? সুন্দরভাবে হয়ে গেছে, ছকের কাজ শেষ। প্রথম ছকটা কমপ্লিট। আমি যদি দ্বিতীয় ছকে আসি, দ্বিতীয় ছকটা একটু ব্যতিক্রম। এখানে আবার ছকের মধ্যে আরও ছক আছে, আরও ঘর আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম, সেম একই রকমই দুইটা রো আছে, কিন্তু এখানে আবার আমার যে কলামগুলো আছে, কলামের মধ্যে আবার নতুন করে রো তৈরি করা। যেমন এইটা একটা, এখান থেকে এই পরিমাণ ডেবিট থেকে একটা টান দিয়ে করছে, আবার এইখান দিয়ে আরেকটা ঘর তৈরি করছে। এটা কিভাবে করা যায়? এটা করার জন্য আমি এই ছকটাকে একটা কপি করব। এখানে যদি ক্লিক করি, পুরো ছকটা সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিয়ে কপি, এবং একটু নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? পুরো ছকটা এখানে কপি পেস্ট হইল। এখন আমি এখানে বাড়তি ছক নেওয়ার জন্য আমার ছকের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে এখানে লেআউট নামের একটা অপশন আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, টুল। এই লেআউটে যদি ক্লিক করি, লেআউটে ক্লিক করলে আরও দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ড্র টেবল আর একটা হচ্ছে ইরেজার। এই দুইটা আমাদের দরকার পড়বে, বাকিগুলোও প্রয়োজন, বাট এই দুইটার বেশি দরকার। তো ড্র টেবিল নেওয়ার পরে আমার মাউসটা দেখতে পারবো এখানে পেন্সিলের কার্সরের মতো হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গা থেকে ক্লিক করে ধরে এই পর্যন্ত টানি, আমার এখানে একটা লাইন তৈরি হবে। আবার যদি আমি এখান থেকে ক্লিক করে ধরে এখানে টানি, আরও একটা লাইন তৈরি হবে। ঠিক আছে? অর্থাৎ আমি যত জায়গায় এভাবে টানবো, তত জায়গায় আমার নতুন নতুন ছক তৈরি হবে। আমি যদি লম্বা করে টানি, লম্বা করে টানলে লম্বা করেই আমার লাইন তৈরি হবে। ঠিক আছে? এইভাবে আমরা ছক তৈরি করতে পারবো। আচ্ছা, এখন কোনো ছক যদি আমার মনে হয় যে বেশি হয়ে গেছে, আমি সেটাকে রিমুভ করতে চাই, মুছে ফেলতে চাই, তাহলে এখানে ইরেজার আছে, ইরেজার ব্যবহার করে, সাপোজ আমার এইখানকার এই ছকটা দরকার, অথবা এই দুইটা ছকের দরকার নেই, আমি যদি এভাবে টেনে কেটে দেই বা একটা করে দাগে ক্লিক করি, তাহলে কি হবে? এই ছকগুলো নাই হয়ে যাবে। ঠিক আছে? এটা পারা যাবে? বুঝতে পারছি তো সবাই? সো এইটা হচ্ছে আমাদের বেসিক ছক। আমরা এইভাবে নর্মাল আমাদের এই ধরনের ছকগুলো নিয়ে কাজ করতে পারবো। এইটা একটা পদ্ধতি ছক নেওয়ার, এইটা সবসময় আমাদের নিতে হবে কাজ করার জন্য। আরেকটা ছক আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো ছককে যে কোনো জায়গায় নিয়ে বসাতে চাই, সাপোজ ধরি এই ছকটাকে যদি আমি সরানড়া করতে চাই, দেখব যে আমি এখানে যদি রাখি এই বরাবর, ওইটার সাথে লেগে গেছে একদম, দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি আবার সরাইতে চাই, দেখতে পাচ্ছি যে না, এটা আর খুঁজে পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। সো এক্স্যাক্টলি আমি কন্ট্রোল জেড দিলাম, আমি এটাকে যে কোনো জায়গায় যদি সরানোরা করতে চাই, এটা আমি করতে পারবো না। হ্যাঁ, আমার মন মতো হবে না। আমি এটাকে ছোট বড় চাইলে যদি করতে চাই, এটার থেকে বেশি ছোট আর করতে পারবো না। ঠিক আছে? যদি বড় করতে চাই, এর থেকে বেশি বড় করতে পারবো না। সো আমার দরকার এমন একটা ছক, যেই ছকটাকে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় আমি বসাতে পারি। ঠিক আছে? ওই ধরনের ছক নেওয়ার জন্য কি করতে হবে, কি পদ্ধতি ব্যবহার করতে হবে, এইটার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পরে আমরা টেবিলটা ব্যবহার করলাম। এবার আর সরাসরি টেবিল ব্যবহার করব না, এবার ব্যবহার করব টেক্সট বক্স। কি ব্যবহার করব? টেক্সট বক্স খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি খুব দ্রুত ভালো কাজ শিখতে চাই, এটার 3টা টুলসের সিক্রেট ব্যাপার আছে। আমরা যদি 3টা টুলস ভালোভাবে শিখি, তাহলে আমরা কি হব?
দক্ষ হব, এক্সপার্ট হব। কোন 3টা টুল গত ক্লাসে বলা হয়েছিল? মন কোথায় থাকে? এরা সবাই টেনশন করে। মাথার মধ্যে যদি এগুলো না থাকে তাইলে তো হবে না। মনে রাখতে হবে পৃথিবীর সব চিন্তা একদিকে, এই টেনশন একদিকে। আমরা বুড়া হয়ে গেলাম তারপরেও মনে আছে, আর এদের মনে নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আচ্ছা বলি কোন 3টা টুলস আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। একটা হচ্ছে টেবল, একটা হচ্ছে শেপ, আর একটা হচ্ছে টেক্সট বক্স। ঠিক আছে, এই 3টা টুলস যদি আমরা ভালোভাবে শিখতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের কাছে মানে একদম খেলনা একটা জিনিস হবে। ঠিক আছে, আমরা যখন যেইভাবে ব্যবহার করতে চাই যে কোনো ডকুমেন্ট আমরা তৈরি করতে পারবো। তাহলে আমি এখান থেকে টেক্সট বক্স নেই, টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমরা বেশ কিছু বক্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কিছু টেমপ্লেট রেডি করা আছে, আমাদের এইগুলোর দরকার নাই। আমরা এখানে যাব ড্র টেক্সট বক্স এই অপশনে। ঠিক আছে, ড্র মানে কি? আঁকা, আঁকা কি করা। সো ড্র টেক্সট বক্স নেওয়ার পরে আমার আইকনটা, মাউসের আইকন কার্সরটা কী হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। আমি এখন যদি যে কোনো জায়গায় যদি টানি, এখানে একটা বক্স আমি তৈরি করতে পারবো। আমি যতটুকু করতে চাই ততটুকু আমি নিলাম। সাপোজ এইটা একটা আমার টেক্সট বক্স, আমি খেয়াল করি টেক্সট বক্স কিন্তু আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। ইভেন এটা রাখার ফলে কোনো ডকুমেন্ট কিন্তু নষ্ট হচ্ছে না, তাই না? তো এইটা একটা ছবির মতো জিনিস। আমরা কি করব, এইটার মধ্যে একটা ছক তৈরি করব। তো ছক তৈরি করতে চাই, আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিলে গেলাম, টেবিল থেকে এখানে আমি একটা ঘর তৈরি করলাম। সাপোজ এইটা আমার একটা ছক। ঠিক আছে, টেক্সট বক্সটাকে আমি একটু ছোট করতে পারি। এই ছকটাকে ধরে এখন কিন্তু আমি যে কোনো জায়গায় বসাই দিতে পারবো। সাপোজ আমি এখানে বসাইতে চাচ্ছি বা এই জায়গায় বসাতে চাই, খেয়াল করি এখানে একটা ছক আমি বসাইতে চাই, এটাকে চাইলে আমি ছোট করতে পারি। এখানে ধরে টেনে একদম একেবারে ছোট করে দিলাম। সুডোকু খেলার মতো যেরকম ছোট ছোট ঘর হয়, ঠিক তেমন ঘর এখানে হয়ে গেল। সো এটাকে টেনে আমি এখানে বসাইলাম। আরও যদি ছোট করতে চাই আরও করা যাবে। ওয়ালাইকুম আসসালাম। অথবা এইটাকে আমি ছোট করে দিয়ে এটাকে এক সাইডে দিই, এই ছকটাকে এখানে বসাইলাম। টেক্সট বক্স নিলে কি সুবিধা পাবো আমরা? টেক্সট বক্সের বাড়তি অনেকগুলো সুবিধা আছে। কী কী সুবিধা দেখি। প্রথমত আমি এটাকে যে কোনো জায়গায় বসাতে পারবো, যে কোনোভাবে আমি ছোট বড় করতে পারবো। অ্যান্ড দেন আরেকটা উপকার আছে, আমি এইটার যে কোনোভাবে কালার চেঞ্জ করতে পারবো। এই যে টেক্সট বক্স যেটা, এটার কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। টেক্সট বক্সের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বর্ডারটা, এই বর্ডারের উপরে যদি ডাবল ক্লিক করি, আমার এখানে ফরম্যাট মেনুর যে অপশনগুলো আছে এইগুলোকে এক্সপ্লোর হবে। অনেক সময় হয়তো দেখা যাবে অনেকের আসবে না, অনেকে হয়তো ডাবল ক্লিক করতে পারবে না। তখন কি করব, এই টেক্সট বক্সের বর্ডারের উপরে আগে একটা ক্লিক করব, করার পরে এখানে ফরম্যাট মেনু পাবো। ঠিক আছে, ফরম্যাটে যদি আমি ক্লিক করি, এখানে বেশ কয়েকটা টুল আসবে, খুবই ইম্পর্টেন্ট টুল। এগুলো নিয়ে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ করতে হবে আমাদেরকে। তো এখানে কি কি লেখা আছে? শেপ ফিল, শেপ আউটলাইন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। শেপ ফিল কাকে বলা হয়? ফিল কালার অর্থাৎ ভেতরের কালার। ঠিক আছে, শরীরের কালার। আমি যদি বলি যে আমার বডি, আমার বডিতে কালার করব, তাইলে আমাকে শেপ ফিল দিয়ে কালার করতে হবে। আমি শেপ ফিলে গেলাম, আমি যদি এখান থেকে রেড কালার দিই, কী হয়েছে? পুরা বক্সটা কালার হয়ে গেছে, তাই না? সাপোজ আমি এই কালারটা দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার বক্সটা পুরাটাই কালার হয়ে গেছে। আমি চাচ্ছি কোনো কালারই দিব না, আমি কোনো কালারই দিতে চাচ্ছি না। আমি এখন এখানে সাদা কালার করে দিয়ে এইখানে এটার উপরে যদি রাখি, দেখতে পাচ্ছি এখানে নিচে সাদা কালার আছে। আমি চাই সাদা কালারও দিব না। সাদা কালার দেওয়ার ফলে যেটা হচ্ছে, নিচের যে লেখাগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বাট আমি এটার সাদা কালারও অফ করে দেবো। শেপ ফিলে গিয়ে এখানে নো ফিল নামে একটা অপশন আছে, যদি নো ফিলে ক্লিক করি, খেয়াল করি আমার ভেতরে কোনো কালার আছে আর? এখন কিন্তু আমার সব কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, দিন দুনিয়া আখিরাত সব এটার ভেতর দিয়ে দেখা যায়। আচ্ছা, এখন ঠিক আছে, ফিল কালার আমি চেঞ্জ করলাম। আমি চাই আমার যেই শেপ, আমার যে শেপটা এখানে দেখতে পাচ্ছি টেক্সট বক্সটা, এই বক্সের যে আউটলাইনটা, এইটাকেও আমি হাইড করতে চাই। আমি চাই শুধুমাত্র আমার ছকটা দেখা যাক, বাড়তি বর্ডারের আমার কোনো দরকার নাই। তাহলে কি করব, আমি আবার এটাকে ডাবল ক্লিক করব, করলে এই যে শেপ ফিল শেপ আউটলাইন অপশন আসবে।
শেপ আউটলাইন থেকে আমি যে কোনো কালার কিন্তু অ্যাড করতে পারি, তাহলে ওই বর্ডারের কালারটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করি। দেন আমি চাই কালার দিব না, তাহলে নো আউটলাইনে ক্লিক করতে হবে। এখন কোনো কালার আছে? কালার নাই। তাহলে আমরা এটাকে কিন্তু যে কোনো জায়গায় এখন নিয়ে সরাইতে পারি। এই যে কালার বাদ দিলাম, তারপরে এটাকে নিজের মতো করে ছোট বড় করলাম, এরপরে একেবারে মানে যেমন খুশি তেমনভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? এই সুবিধার জন্যই আমাদেরকে টেক্সট বক্স ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ছকের পদ্ধতি গেল, যেটাকে আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। দেন আরেকটা ছক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কী ধরনের ছক? আচ্ছা, আমরা একটু আরেকবার ইন্টারনেটে যাই। এখানে আমি একটু সার্চ করি। নিউজ পেপার লিখে সার্চ করলাম। 5টা নিউজ পেপারের নাম বলো তো। সোমা বলো। হ্যাঁ, তারপরে এই যে পত্রিকার নাম জানতে হবে, এগুলো হচ্ছে বিসিএস প্রশ্ন। চাকরি পাইতে গেলে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে, পত্রিকার নাম জানতে হবে। ওই পত্রিকা থেকে হেড স্যারের কাছে চলে গেল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা এখানে পত্রিকা কেন ওপেন করলাম খেয়াল করি। আমি এখানে আর অন্য একটা পত্রিকা ওপেন করি। আচ্ছা, খেয়াল করি, এখানে আমরা একটা পত্রিকা ওপেন করলাম। পত্রিকার নাম কি? প্রথম আলো। তো এই প্রথম আলো পত্রিকায় আমরা যেভাবে পড়াশোনা করি বা দেখি, খেয়াল করি, এখানে প্রত্যেকটা নিউজ কিন্তু আলাদা আলাদাভাবে করা। যেমন এইখানে এতটুকু একটা নিউজ, এই জায়গা থেকে আরেকটা নিউজ, আবার এই লাইনে এসে এখানে নতুন করে আরেকটা নিউজ, এখানে এসে আরেকটা নিউজ, তাই না? সাধারণত নিউজ পেপারে যেইভাবে লেখা হয়, যেইভাবে পত্রিকা ছাপানো হয়, তারা মূলত কলাম ওয়াইজ লেখে। হ্যাঁ, কলাম কলাম ওয়াইজ তারা পত্রিকাগুলোকে সাজানো থাকে। So, আমরা যদি একটু চিন্তা করি, এই পত্রিকায় কয়টা কলাম আছে? আমরা কেউ কি গুণে দেখাইতে পারবো কয়টা কলাম আছে এখানে? কেউ একটু বলি দেখি। কয়টা কলাম? কলাম কোনটা? কয়টা কলাম? তাই? শিওর? আচ্ছা, ধরলাম এখানে 7টা কলাম আছে। তাহলে এই যে 7টা কলাম আছে, এই কলাম ওয়াইজ কাজ যদি আমরা করতে চাই, আমরা লিখতে চাই, তখনও কিন্তু আমাদের ছকের ব্যবহার করতে হবে, ঠিক আছে? সাপোজ আমরা একটা নিউজ পেপার করব। এই যে আমরা চাচ্ছি এখানে 2 কলামের একটা নিউজ করতে। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, মৃত্যুদণ্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক, প্রশ্ন তদন্ত। আচ্ছা, এই ধরনের একটা কলাম আমরা করতে চাই। এই কলামের মধ্যে আমরা আমাদের যে নিউজ আছে সেটা আমরা লিখতে চাই। তাহলে এই টাইপের কলাম কিভাবে করব, কিভাবে ওয়ার্ডে কাজ করা যায়? তো আমরা ওয়ার্ডে আসি। আসার পরে কয়টা কলাম আছে ওখানে? আহা, ওখানে তো 7টা আছে। কয়টা? একটা, 2টা, তাই না? 2টা আছে। So, আমরা এখানে কলাম কিভাবে নিতে পারি? কলাম নেওয়ার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট থেকে আমরা এখানে টেবিল পাচ্ছি। টেবিলে যাই, টেবিলে গিয়ে 2টা কলাম নিব। এই 2টা কি?
আর এইভাবে যদি নেই, এই দুইটা কি, এই দুইটা কি কলাম। আচ্ছা, আমরা কলাম নিলাম, দুইটা কলাম নিলাম। এই দুইটা কলামের মধ্যে আমরা ডিভাইডেড করে লিখতে পারবো। আমি এটাকে বড় করলাম, ঠিক আছে, যতটুকু বড় দরকার আমি বড় করলাম, করে আমি এইটার ভেতরে কিছু লেখা লিখবো, এটার ভিতরে কিছু লেখা লিখবো। তাহলে আমরা কিছু লেখা র্যান্ডম এখান থেকে নিয়ে আসি, কপি করে আনি। আমরা একটু একটা নিউজে যাই, এখান থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসি। এখান থেকে লেখাগুলোকে সিলেক্ট করলাম। কপি কিভাবে করে, কপি কিভাবে করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে। পেস্ট কিভাবে করে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। লেখা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে সিলেক্ট করে হোম থেকে লেখাটাকে ছোট করতে পারি। এইভাবে আমি যদি ক্লিক করি লেখাগুলো ছোট হইলো। তাহলে এইটা একটা কলামে হলো। এই সেম লেখাকে কপি করে আমি এখানে আবার পেস্ট করলাম। দুইটা আলাদা কলামে হয়েছে না, পাশাপাশি দুইটা আলাদা আলাদা কলামে হয়েছে। বাট এখানে সমস্যা কি, সমস্যা হচ্ছে আমার এই জায়গায় এই মাঝখানের যে লাইনটা, এটা এক্স্যাক্টলি থাকবে না। এবার নিউজ পেপারে কি আছে, এখানে আছে লাইন আছে, বাট কি আছে, শুধু বর্ডার, চারদিকে যে বর্ডার, এই বর্ডারটা আছে। আমাকে ওই বর্ডারটা রেখে মাঝখানে লাইনটা ডিলিট করে দিতে হবে। তাহলে আমি এটাকে ডিলিট কিভাবে করব, তো যাই ইরেজারে যাই, ইরেজার দিয়ে ডিলিট করলাম। এটা কি হইল, অকাম হয়ে গেল। তাইলে ইরেজার দিয়ে হবে না, এখানে অন্য মেথড অ্যাপ্লাই করতে হবে। অন্য মেথডটা কি, আমরা এই ছকটাকে সিলেক্ট করব। ছকটা পুরোটা সিলেক্ট করার পরে আমাদের হোম মেনুতে আসতে হবে। হোমে যদি আসি, হোম থেকে আমরা এইখানে একটা বর্ডার অপশন পাবো। বর্ডার অপশন আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোসফট ওয়ার্ডেও এটা লাগবে, মাইক্রোসফট এক্সেলেও এটা লাগবে। এই বর্ডার অপশনের ডান পাশে একটা অ্যারো আছে না, প্রত্যেকটা অপশনের অ্যারো মানে বুঝতে হবে এর ভেতরে আরও অনেক অপশন আছে, ঠিক আছে। অ্যারো মানে আরও অনেক কিছু আছে। সো আমরা এই বর্ডারের অ্যারোতে যদি ক্লিক করি অনেকগুলো অপশন পাচ্ছি। কি কি আছে, বটম বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার। আমি এইগুলোর উপরে কিন্তু মাউস রাখতেছি। যখন নো বর্ডারে মাউস রেখে দিচ্ছি তখন কি দেখা যাচ্ছে, কোনো বর্ডার কিন্তু নাই, বাট এখানের ছক কিন্তু আছে। ছক ছকের মতোই আছে, কিন্তু বর্ডারগুলো হাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এই লেখাটাকে ধরে, আচ্ছা এই লেখাটার বাম পাশে যেইভাবে সমান আছে আমি চাচ্ছি ডান পাশেও একইভাবে সমান রাখতে, তা না হলে ভালো দেখা যাচ্ছে না। নিউজ পেপারে কীভাবে আছে, সমান না, দুই পাশেই সমান। এইটা করার জন্য আমি লেখাগুলোকে আগে সিলেক্ট করি, করে আমার এখানে অ্যালাইনমেন্ট অপশন আছে, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, আর একটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন। আমি যদি জাস্টিফাই দেই আমার এই পাশেও সমান হবে, এই পাশেও লেখা সমান হবে। সেম আমি এইটাকেও সিলেক্ট করে জাস্টিফাই করে দিই। এখন দেখতে নিউজ পেপারের মতোই লাগবে। সো আমি বর্ডার চাচ্ছি শুধু মাঝখানেরটা বন্ধ করার জন্য, আমার চারদিকের বর্ডার কিন্তু থাকবে। তাহলে আমি এই যে টেবিলের আইকনটা কিন্তু আছে, এটা কিন্তু আর যাবে না, ঠিক আছে। প্রিন্ট করার সময় এটা দেখা যাবে না, বাট আমরা যখন এডিট করব এটা শো করবে। এখানে যদি ক্লিক করি আমার পুরা যেই ছকটা আছে এটা সিলেক্টেড হবে। সিলেক্ট করার পরে আমি যাব বর্ডার অপশনে। বর্ডার থেকে এখানে দেখা যাচ্ছে আউটসাইড বর্ডার নামের একটা অপশন আছে। আমি যদি আউটসাইড বর্ডার দেই, আইকন দিয়ে দেখাচ্ছে কিন্তু যে জাস্ট আউটসাইডে বর্ডারগুলো আসবে। যদি ইনসাইড বর্ডারে ক্লিক করি শুধু মাঝখানের লাইনটা দেখা যাবে, বাইরের আর কিছুই দেখা যাবে না। সো আমি আউটসাইড বর্ডার দিলাম। হয়েছে, পারা যাবে না, খুব কষ্ট হবে। তাহলে এইভাবে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। সো আমরা মোটামুটি 3 ধরনের টেবিল বা ছকের ব্যবহার সম্পর্কে জানলাম। একটা হচ্ছে সাধারণ টেবিল, যেটা আমরা রেগুলার ইউজ করব, আর একটা হচ্ছে একটা স্পেশাল টেবিল ছক, যেটা আমাদের বিভিন্ন সময়ে আমরা যখন আমাদের এমন কিছু ছক প্রয়োজন পড়বে বা বক্স প্রয়োজন পড়বে যেটা যে কোনো জায়গায় বসাই দিতে হবে, ওই সময় আমরা এই ধরনের টেক্সট বক্স নিয়ে আমরা ছক ব্যবহার করব। আর থার্ড হচ্ছে আমাদের যখন কলাম ওয়াইজ
কলাম নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, তখন আমরা এই যে নো বর্ডার অল বর্ডার করার মাধ্যমে আমরা যতগুলো কলাম লাগে, আমরা চাইলে কিন্তু এখানে 10টা কলামও করতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে গিয়ে আমি এখানে যদি ইনসার্ট কলাম টু দ্য রাইট দিই, আমার এখানে আরও একটা কলাম তৈরি হলো। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট থেকে ইনসার্ট টু দ্য রাইট আবার দিই, আরও একটা কলাম তৈরি হলো। ঠিক আছে, এই লেখাটা কপি করে যদি আমি এখানে দেই, এটা একটা কলাম, এটা আর একটা কলাম, এটা ডাবল পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে। বর্ডারটা আগে অন করে দিই, বর্ডার অন করে আমরা কাজ করি, অল বর্ডার করে দিলাম। এখানে একটা পেস্ট করলাম, এটা বেশি দূর চলে গেছে, এতটুকু ডিলিট করে দিই। এই কলামটা ছোট হয়ে গেছে, যার ফলে কিছু লেখা ওই পাশে চলে যাচ্ছিল, তো এটা এখানে কিছু কলাম দিলাম। তাহলে ঠিক আছে, বুঝতে পারছি। মাঝখানের বর্ডারগুলো আমরা আবার নো বর্ডার করে দিতে পারি। হ্যাঁ, জাস্ট আমি হচ্ছে ইনসাইড বর্ডারটা অফ করে দিলাম, ব্যাস। এইটাই হচ্ছে আমাদের একটা নিউজ বা প্রথম আলু। ঠিক আছে, সো এইটা আমাদের হোমওয়ার্ক থাকলো। আগামীকালকে আমরা এসে এই 3 ধরনের ছক তৈরি করব এবং এইগুলো আমরা দেখাবো। ঠিক আছে, আমাকে দেখাতে হবে কে কতটুকু করতে পারলো, কে কতটুকু পারলো না, এই জিনিসগুলো আমি দেখব। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো আজকের। ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়া হবে।